আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, হচ্ছে না ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি, হামাসের সাথে ইসরায়েলের লড়াই পুরোদমে, গাজায় যোদ্ধাদের ফাঁদে পড়ে 4 ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দিব গাজার পর যেখানে হামলা শুরু করতে পারে ইসরায়েল। আরও থাকবে আফ্রিকাকে কেন গিলে খেতে চাইছে রাশিয়া, থাকছে বিস্তারিত। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতি মিশনে ইসরায়েলে ব্লিংকেন যা আছে সর্বশেষ প্রস্তাবে। এবং সর্বশেষ জানিয়ে দিব সোমালিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত 55, আহত 155। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হামাসের সাথে লড়াইয়ে আরও 4 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজায় আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার তথা আজ তাদের পরিচয় প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এর আগে গতকাল এক ঘটনায় তারা নিহত হয়েছেন। বিষয়টিকে ফাঁদ হিসেবে দেখছে আইডিএফ। নিহতরা হলেন মেজর তাল পশেবিলস্কি শালম, স্টাফ সার্জেন্ট এতিন কার্লস ব্রান, সার্জেন্ট আলমক শালম এবং সার্জেন্ট ইয়ার লেভিন। শালম ও লেভিন প্রশিক্ষণার্থী ছিলেন, শালম তাদের কোম্পানি কমান্ডার ছিলেন। আইডিএফ জানায় দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অফিসে যায় সেনারা। তারা ভবনটি পর্যবেক্ষণে রাখে। সেখান থেকে হামাসের হামলার আশঙ্কা ছিল, তাই সরাসরি প্রবেশ না করে বোমা ছোড়া হয়েছে। কিন্তু তাতে কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। 3তলা ভবনের প্রবেশের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ হয়। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েছেন কয়েকজন সেনা। এই ঘটনাকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি ভবনটিতে হামাসের সুড়ঙ্গ থাকার প্রমাণ মিলেছে, এর মানে সেখানে হামাস যোদ্ধারা ছিল। আইডিএফ আরও জানায় নিহত 4 সেনা ছাড়াও আরও 7 জন আহত হয়েছেন, তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজা হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের শুরুর পর থেকে 299 সেনা হারালো ইসরায়েল। ইসরায়েলের হামাসের নজিবিন হামলার পর গত বছরের 7 অক্টোবর থেকে গাজা হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের হামলায় 36,500 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া 83,000-এর বেশি আহত হয়েছেন, এদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এদিকে গাজায় তীব্র হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধের সংকট। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু লাশ। উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এই সময় তারা প্রায় 1170 ইসরায়েলিকে হত্যা করে এবং 250 জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে 121 বন্দী হিসেবে রয়েছে। এ নিয়ে 27 অক্টোবর গাজা স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য এটি। গাজার পর যেখানে হামলা শুরু করতে পারে ইসরায়েল, সিরিয়ায় অস্ত্রের গুদাম, সরবরাহ রুট ও ইরান সংশ্লিষ্ট কমান্ডারদের বিরুদ্ধে গোপন হামলা জোরদার করেছে ইসরায়েল। ইরানের প্রধান মিত্র লেবানন হিজবুল্লাহর ওপর সর্বাত্মক হামলার হুমকি দেওয়ার পর এই হামলা শুরু করেছে দখলদাররা। 7 আঞ্চলিক কর্মকর্তা ও কূটনীতিকের বরাতে রয়টার্স এই খবর জানিয়েছে। সূত্রগুলোর মধ্য দিয়ে 3 জন জানিয়েছে আলেপ্পোর কাছে একটি গোপন ও সুরক্ষিত অস্ত্রের গুদামকে লক্ষ্য করে 2 জন বিমান হামলা হয়। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির এক উপদেষ্টা সহ 18 জন নিহত হন। আর 4টি সূত্র জানায় মে মাসে লেবানন উদ্দেশ্যে রওনা হওয়া ট্রাকের একটি বহরকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই গাড়ি বহরে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ছিল। আরও একটি অভিযানে হিজবুল্লাহর কয়েকজন কর্মী নিহত হন। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি থিঙ্ক ট্যাঙ্কের একটি সমীক্ষা অনুসারে 7 অক্টোবরে হামলার আগের 2 বছরে সিরিয়ায় কয়েক ডজন বিপ্লবী গার্ড ও হিজবুল্লাহ অফিসারদের হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের সিরিয়া অভিযান নিয়ে 3 মিশরীয় কর্মকর্তা, 1 ইসরায়েলি সরকারি কর্মকর্তা এবং 3 পশ্চিমা কূটনীতিকের সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে স্পর্শকাতর এই বিষয়ে কথা বলতে রাজি হয়েছেন তারা। 2 জনের হামলা সহ সাম্প্রতিক মাসগুলোতে আলেপ্পো ও হোমস শহরের চারপাশে ঘটে যাওয়া ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু নিয়ে নতুন তথ্য দিয়েছেন সিরীয় কর্মকর্তারা। সাক্ষাৎকার দেওয়া যেসব কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলের নেওয়া পদক্ষেপগুলো হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক হামলার প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। গাজা অভিযান বন্ধ করার পরেই সম্ভাব্য সেই হামলা শুরু করতে পারে ইসরায়েল। আফ্রিকাকে কেন গিলে খেতে চাইছে রাশিয়া? ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পুরো ইউরোপকে একটি শিক্ষা দিতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্পষ্ট ভাষায় বলতে চাইছেন রাশিয়ার সামান্যতম নিরাপত্তা হুমকিও বরদাস্ত করবে না মস্কো। এর মধ্যেই আন্তর্জাতিক প্রভাব বিস্তারে আফ্রিকার দিকে নজর দিতে শুরু করেছে পরমাণু শক্তিধর দেশটি। সম্প্রতি আফ্রিকার সাহারাব সাহেল অঞ্চলে রুশ কূটনীতিকদের ঝটিকা সফর তার ইঙ্গিত বহন করে। কিন্তু হঠাৎ করেই আফ্রিকার প্রতি রাশিয়ার এমন আগ্রহের কারণ কি? মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিকভাবে অস্থির মহাদেশ আফ্রিকায় থাকা খনিজ
ও বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের ওপর নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে রাশিয়া। এই লক্ষ্যে চলতি সপ্তাহে সাহেল অঞ্চলের একাধিক দেশে বিভিন্ন আর্থিক সাহায্য ও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ কূটনীতিকরা। সম্প্রতি সাহেল অঞ্চলের দেশগুলো তাদের চিরাচরিত মিত্র ও নিরাপত্তা অংশীদার হিসেবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণ করতে ঝুঁকে পড়েছে রাশিয়ার দিকে। ক্রমেই এমন দেশের সংখ্যাও বাড়ছে অঞ্চলটিতে। এমন পরিস্থিতিকে সামনে রেখে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত কয়েক বছরে বেশ কয়েকবার আফ্রিকা সফরে গিয়েছেন। চলতি সপ্তাহে তিনি গিনি, রিপাবলিকান অব কঙ্গো, বুর্কিনা ফাসো ও চাঁদে যান। এদিকে বেসরকারি সেনাদল ওয়াগনার সহ রুশ সামরিক বাহিনীর আফ্রিকা কোকে ব্যবহার করে মস্কো আগ্রাসীভাবে আফ্রিকান দেশগুলোর সঙ্গে তাদের সামরিক সহযোগিতা প্রসারিত করেছে। রুশ ভাড়াটেরা আফ্রিকান নেতাদের রক্ষা করতে শুরু করে রাষ্ট্রগুলোকে চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে। পুলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই মাসে এক সমীক্ষায় বলেছে, আফ্রিকা কোর তৈরির মাধ্যমে রাশিয়া আফ্রিকাতে তাদের সামরিক উপস্থিতি বাড়াতে জোরালো উদ্যোগ নিয়েছে। আফ্রিকা দেশগুলো খনিজ সম্পদ, তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও সেখানে রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জও রয়েছে। এই মহাদেশের প্রাকৃতিক সম্পদ তাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্রমশ মূল বিষয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতির মধ্যেই মস্কো তাদের নিয়ন্ত্রিত সংস্থাগুলির মাধ্যমে সেখানে খনিজ চুক্তিতে স্বাক্ষর করেছে। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট এক সমীক্ষায় দেখিয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানকে স্বর্ণ ও হীরা, কঙ্গোতে কোবাল্ট, সুদানের স্বর্ণ ও তেল, মাদাগাস্কারে ক্রোমাইট, জিম্বাবুয়েতে প্লাটিনাম ও হীরা এবং নামিবিয়া ইউরেনিয়াম খনির দখল নিয়েছে রাশিয়া। যুদ্ধবিরতি মিশনে ইসরায়েলে ব্লিংকেন যা আছে সর্বশেষ প্রস্তাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। ভোট দেওয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। যুদ্ধবিরতি কেমন হবে সে বিষয়ে পরিকল্পনার জন্য ইসরায়েলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি ইসরায়েলের বিরোধী দলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যায়। আজ আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে 8 মাস ধরে চলা যুদ্ধবিরতি নিশ্চিত করতেই তার এই সফর। 6 সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে একটি মার্কিন খসড়া দেওয়া হয়েছে, যার অধীনে ইসরায়েল গাজার ক্যাম্পগুলো থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলার সময় জিম্মি করাদের মুক্ত করে দেবে। ব্লিংকেন আজ তেল আবিবের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগ করা সাবেক সেনাপ্রধান বেনি গান্টজ এবং বিরোধী নেতা ইয়ার লাপিডের সঙ্গেও দেখা করেছেন। এদিকে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, নিরাপত্তা পরিষদ শান্তির পক্ষে ভোট দিয়েছে। এই প্রস্তাবকে গতকালকেই স্বাগত জানিয়েছে হামাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের ভোটকে সঠিক পথে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করেছে, আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষ, যার কেন্দ্র পশ্চিম তীরে অবস্থিত এবং গাজার ওপর কোনো কর্তৃত্ব নেই, ভবিষ্যতে এই অঞ্চল পরিচালনা ভূমিকা পালন করবে। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এই অঞ্চলে অষ্টমবারের মতো সফর করতে যাচ্ছেন ব্লিংকেন। এই সফরে তিনি জর্ডান এবং কাতারেও যাবেন বলে জানা যায়। হামাসের নেতৃত্বাধীন গাজা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আক্রমণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 37,124 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সর্বশেষ জানিয়ে দিব, সোমালিয়ায় ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত 55। আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলে এক এলাকায় বিবাদমান দুটি গোষ্ঠীর সদস্যদের সহিংস সংঘাতে কমপক্ষে 55 জন নিহত এবং আরও 155 জন আহত হয়েছেন। সেখানকার স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা কর্মকর্তারা ভয়াবহ সংঘাতে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। সোমালিয়ার ডেফালের সরকার দেশটির